একটি ভয়াবহ ঘটনা ঘটেছে বাংলাদেশে, আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের প্রধান ওসমান হাদির উপরে প্রাণঘাতী হামলা হয়েছে। তিনি এখন জীবন মৃত্যুর সন্দিক্ষণ আছেন বলা চলে। মানে খুবই জটিল অবস্থা। জুলাই বিপ্লবকে যারা ধারণ করতেন, অর্থাৎ জুলাই বিপ্লবের যারা অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন, তার মধ্যে ওসমান হাদি অন্যতম। এবং জুলাই বিপ্লব পরবর্তী সময়েও এই হাদি কিন্তু কোনো রাজনৈতিক দলে যোগ দেন নাই, কোনো চাওয়া পাওয়ার কিছুতে না থেকে তিনি কিন্তু এই জুলাই বিপ্লবের পক্ষে, জুলাই বিপ্লবকে ধারণ করে ক্রমাগত কথা বলে গেছেন। এবং তার কথাবার্তা ছিল অনেক বেশি স্ট্রেইট কাট, সরাসরি কথা তিনি সরাসরি ভাবেই বলেছেন। মাঠে যেমন ছিলেন এবং সেই মাঠেই তিনি ছিলেন। তো সেই হাদির উপরে যেই প্রাণঘাতী হামলা, পাশের একটা মোটরসাইকেলে এসে চলন্ত গাড়ি থেকে নিখুঁত ভাবে তাকে টার্গেট করে গুলি করা হয়েছে গতকাল দুপুরে বাংলাদেশ সময়ে 2:30টার দিকে। তো এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো যে জুলাই বিপ্লবীরা কতটুকু নিরাপদ, হাদির উপরে এই হামলার পেছনের কারণ কি কি হতে পারে, এই ক্ষেত্রে ইউনূসের ব্যর্থতা কি, এই ক্ষেত্রে গোয়েন্দা ব্যর্থতা কি, যে প্রসঙ্গগুলো আসছে, এই বিষয়গুলো নিয়ে আমার সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন আমার চ্যানেলের নিয়মিত অতিথি, আপনাদের অত্যন্ত প্রিয় মুখ মেজর সুমন আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা এবং রাজনৈতিক বিশ্লেষক। জুলাই বিপ্লবের গ্রাফিতি, শহীদদের বিভিন্ন ছবি দেখবেন যে ডক্টর ইউনূস ফেরি করে বেড়াচ্ছে বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে, বিভিন্ন দেশে যেখানেই যাচ্ছে বই একটা নিয়ে যাচ্ছে, বই একটা নিয়ে যেমনি করে তুলে দিচ্ছে। মানে জুলাই বিপ্লবটা বেচতেছে এই সরকার, কিন্তু জুলাই বিপ্লবীদের যে নিরাপত্তার যে জায়গাটা, সেই জায়গাটাই কিন্তু উদাসীন। আমি যদি বলি যে ওসমান হাদি কিন্তু গত কয়েকদিন ধরে বলছিল যে তাকে বিভিন্ন নাম্বার থেকে তাকে থ্রেট করা হচ্ছে, তাকে পরিবারের উপরে থ্রেট আসছে, এটা কিন্তু গোয়েন্দা সংস্থা জানে, কোনো পদক্ষেপ কিন্তু নাই। আপনি কি মনে করেন কারা করলো, ব্যর্থতাটা কোথায়, আপনার বিশ্লেষণ কি? ব্যর্থতার জায়গাটা একটা রাষ্ট্রে যখন কোন এই ধরনের কোনো মর্মান্তিক ঘটনা ঘটে, আমি আল্লাহর কাছে অবশ্যই দোয়া করছি যে উনি হাদিকে আমাদের মাঝখানে রাখবেন এখন, এবং যেই সংগ্রামটার জন্য, যেই বিপ্লবের জন্য হাদি সব থেকে সোচ্চার ছিলেন, সেটার একটা পরিণতির ক্ষেত্রে আমরা তো অবদানটা দেখতে পাবো। সেই কারণে এটা মর্মান্তিক যে এখানে একটা হামলা হয়েছে। সরকার যে কোনো সময় এই ধরনের ঘটনার জন্য তাকে দায় নিতেই হয়। প্রথম কথা, এখানে সরকারকে দায় নিতে হবে। এখন জিনিসটা আসি প্রথমে, কারা এটা বা কি কারণে করতে পারে, আপনি যে জিনিসটা বলছেন। দেখেন, প্রথম একটা জিনিস, এই হাদি গুলিবিদ্ধ হবার পরে প্রথমে যে জিনিসটা বারবার উঠে আসছিল সেটা হচ্ছে যে বিএনপি এটা করছে, বা তার নির্বাচনী প্রতিপক্ষের নাম আসছিল, তারা করছে, এই ধরনের জিনিসপত্র। দেখেন, এই জিনিসটাতে একটা সম্ভাবনা কি, হাদি যথেষ্ট জনপ্রিয় ছিলেন, কিন্তু তার জায়গায় সেই ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস ছিলেন বিএনপি থেকে মনোনীত, প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী। এবং সাধারণ একটা হিসাবে, যুক্তি হিসাবে, কেউ কখনো এই ধরনের জিনিস নির্বাচনী প্রতিপক্ষ করে না, করে একটা তৃতীয় পক্ষ। এবং সে জানতো অতটুকু ম্যাচুরিটি, ধরেন মির্জা আব্বাসের কিন্তু অনেক ক্ষমতা, সে সেই ক্ষমতা এখানে সে থেকেও ভয়ঙ্কর হয়তো কিছু করতে পারে, আমি জানি না। বাট এই ধরনের কাজটা খুব কাঁচা কাজ হয়ে যায়, এবং এই ধরনের কাঁচা কাজ সে বা তার লোক করবে না, বা বিএনপি থেকে কেউ করবে না, এটা আমরা একটা স্বাভাবিকভাবে বুঝি। তাহলে কি জামাত, এনসিপি এমন কেউ জিনিসটা করতে পারে? দেখেন, সে সব নির্বাচনে সবার প্রার্থী আছে, বাট কেউ কখনো নির্বাচনের এলাকায় একজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকে এই ধরনের আঘাত করা বা তাকে হত্যা ষড়যন্ত্র করা মানে কিন্তু তার পপুলারিটি বাড়ায় নিয়ে যাওয়া, এবং যারা এটা করছে তার বিরোধী যারা আছে তারা সবাই অ্যাকচুয়ালি নিচে নেমে যায়, তখন সেই ক্যালকুলেশনও আসে না। দেন আসে 100% সমর্থিত না, এখানে পুলিশ থেকে যে আইডেন্টিফিকেশন আসছে যারা এটার সাথে জড়িত ছিল, যে দুইজন, তারা দুইজনই হচ্ছে ছাত্রলীগের নেতা অথবা কর্মী, দুইটা এলাকার। তো তারা যেভাবে বলছে, যেভাবে এই জিনিসটা চায় তারা করতে, এই জিনিসটা একটা প্ল্যানের মধ্যে আছে। ঢাকা এবং চট্টগ্রামে তারা এই ধরনের জিনিসগুলো, অনেকগুলো জিনিস করবে। এখন সেই হিসাবে
জিনিসটা কিছুটা মিলে যায়। আবার আমরা যদি আরেকটু চিন্তা করি যে আমরা তো গত 1 বছর ধরে দেখে আসছি যে আওয়ামী লীগ বলে যে তারা নির্বাচন চায়, নির্বাচন বিঘ্নিত হোক, এই ধরনের কিছু চায় না। তো তার মানে জিনিসটা কি? মানে এইটা তো যারা করছে তারা জানে যে এই ধরনের নির্বাচনের সময় এই ধরনের নাশকতা, সন্ত্রাসী হামলা, প্রাণঘাতী হামলা, এই জিনিসগুলা নির্বাচনকে বানচাল করার বা নির্বাচনকে পিছায় দেওয়ার একটা কাজ হইতে পারে, সেই দিকে যাইতে পারে। তো আওয়ামী লীগ তো সেই জায়গায় হাঁটবে না, কারণ তারা, আমরা তো শুনছি তারা নির্বাচন চায়। বাট না, একটু কিন্তু আপনি যদি একটু না, সুমন ভাই এখানে একটু যে জায়গাটা আছে, ধরুন আওয়ামী লীগ কিন্তু তাদেরকে সহ নির্বাচন চায়, মানে ইনক্লুসিভ নির্বাচন চায়। তো আওয়ামী লীগের মনে কিন্তু এই ভয়টাও আছে যে একবার যদি নির্বাচন হয়ে যায়, একটা রাজনৈতিক সরকার যদি চলে আসে ক্ষমতায়, তাহলে তাদের ফিরে আসার পথ আরো কঠিন হয়ে যাবে, এমন জি একটা ভাবনা আছে কিন্তু। জি, জি, আমি এক্স্যাক্টলি এই পয়েন্টটাতে আসছিলাম যে জি। আমরা এতদিন শুনে আসছি, বাট এখন কিন্তু সিনারিও ইজ লিটল ডিফারেন্ট। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ যে নির্বাচনটা চাচ্ছে বা যেটার কথা বলে, এইটা সে কল্পনা করে নাই। সেখানে তার অংশগ্রহণের একটা সে সুযোগ চাচ্ছিল, সেই সুযোগ অনুযায়ী বা সেটা তো এখন সে দেখতেছে না। তার মানে আওয়ামী লীগও কিন্তু এই পর্যায়ে যায় যে সে নির্বাচনটা বানচাল করার জন্য বা প্রার্থীর উপরে হামলা করার জন্য সে চেষ্টা করতে পারে। সেখানে তারা বাইনাও যতটুকু এখনো, হ্যাঁ, মানে আমি 50% আওয়ামী লীগকে বা তার সংশ্লিষ্টতা আনতে পারি। হুম, হুম। এর বাদে 100% অ্যাকচুয়ালি কাকে আনতে পারি, যারা অ্যাকচুয়ালি এখানে এক ঢিলে 2 বা 3 পাখি মারতেছে, সেটা আমি আনবো। আমরা জানি একটা অংশ আছে দেশের ভিতরে কাজ করতেছে, যাকে অনেক সময় অনেকে ডিপ স্টেট বলে, মানে হয় সরকার বা প্রশাসনের ভিতরে একটা প্রশাসন, যারা চায় যে এখন নির্বাচন হবে না। 2 নাম্বার, তারা চাচ্ছে যে না, দেশে একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি হোক এখন, যে পরিবেশের ধোঁয়া তুলে তারা বলতে পারবে দেশে নির্বাচন অনুষ্ঠানের কোনো সুযোগ নাই। এখন এটা তারা কিভাবে চাচ্ছে দেখেন, এই যে আজকে হাদির উপর, ওসমান হাদির উপরে যে আক্রমণটা হলো, সেটাতে হচ্ছে কি, এক হচ্ছে নির্বাচন আইন শৃঙ্খলার পয়েন্ট অফ ভিউতে নির্বাচন অনুষ্ঠান করার জন্য এখনো দেশ পুরোপুরি তৈরি না, সেই জিনিসটা এস্টাবলিশ করা। 2 নাম্বার জিনিস হচ্ছে একই সাথে যারা আপনি বলছেন জুলাই বিপ্লব, সেই সময় এবং পরবর্তীতে জুলাই বিপ্লবের অনেক সোচ্চার কণ্ঠ কিন্তু বিড়ালের কণ্ঠ হয়ে গেছে। হাদি সেই জায়গায় ছিল না। হাদি রাইট। কিন্তু সবসময় সোচ্চার কণ্ঠ ছিল, ছিল, আছে এখনো। তো সেই ধরনের কণ্ঠগুলাকে একটা হামলা করে বাকিদেরকে বুঝানো যে জুলাই বিপ্লবের সাথে যারা আছো তারা সাবধানে থাকো। 3 নাম্বার দেখেন জিনিসটা, এই যে আমরা জনাব তারেক রহমানের দেশে ফেরা এবং সেই ক্ষেত্রে তার উপরে প্রাণনাশের যে শঙ্কাটা নিয়ে আমরা অনেকদিন ধরে কথা শুনছিলাম, হুম, হুম। সেই জিনিসটা কিন্তু এর মাধ্যমে ভ্যালিডেট হয়ে গেল। মানে কি, এখন যারা অ্যাকচুয়ালি তার উপর যদি প্রাণনাশের হুমকি থাকে, যারা সেটা তার আইদার তার কাছে বলছে যে তো তুমি আসলে পরে কিন্তু মারা পড়বা, অথবা তারা মনে মনে পরিকল্পনা করছে, সেই জিনিসটা কিন্তু তারা এখন একটা আজান দিয়ে জানাই দিল যে দেখো, হাদিরে ফেলে দিছি, তুমি আসলে তোমার পরিণতি একই রকম হবে। তো এটা যারা করতে চাচ্ছে, আপনারা জানেন একটা আমাদের ধারণা আছে যে আমাদের মধ্যে যে অস্থিরতা, আশঙ্কা, সেগুলা আমরা আশা করছিলাম যে জনাব তারেক রহমান যদি বাংলাদেশে আসেন সেই আশঙ্কা অনেকটাই কেটে যাবে, দেশ নির্বাচনের দিকে হাঁটবে, এই জায়গাগুলা। সুতরাং যারা নির্বাচনটা চায় না এখন হোক, যারা চায় নির্বাচন যদি হয়ও, সেক্ষেত্রে আমাদের জুলাই বিপ্লবের যারা অগ্রসৈনিক তারা যাতে নির্বাচনের টিকেটে না থাকে সেইটা, এবং একই সাথে একটা মেসেজ দেওয়া যে তারেক রহমান আপনি আসবেন না, যদি আসার সাহস করেন আমরা আপনাকে আঘাত করার সক্ষমতা রাখি। এই কারণে যদি কেউ করে, সেটা তো বিএনপি করবে না, সেটা জামাত করবে না, কিছুটা অংশ আছে আওয়ামী লীগের, আর 100% হচ্ছে আমাদের দেশের ভিতরে আমরা যাদেরকে বলি ডিপ স্টেট, তাদের করার সম্ভাবনা আছে, এবং এই ক্ষেত্রে তারা এই 3টা গোল অ্যাচিভ করার চেষ্টা করছে, সেটা হচ্ছে আমার ধারণা। এখন এই ক্ষেত্রে তো আমাদের কি করা উচিত না উচিত সেটা আমরা পরে আলোচনা হ্যাঁ, করতে পারি। সেক্ষেত্রে ধরেন সুমন ভাই, ধরেন আমি যদি বলি যে
আওয়ামী লীগ কিন্তু ধরেন ৫ই আগস্টের পরে হাসিনা সহ সবাই কিন্তু ক্রমাগত থ্রেট করে গেছে, ক্রমাগত। তারপরে ওসমান হাদি গত কয়েকদিন ধরে কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানাচ্ছে যে তাকে কিভাবে থ্রেট করা হচ্ছে। তো আমাদের ধরেন ডিজিএফআই আছে, এনএসআই আছে, ডিবি আছে, এসবি আছে, এদের কাজটা কি? মানে এরকম একটা থ্রেটের কথা যখন আসে তখন তার নেটওয়ার্ক কি কাজ করে না? মানে নাকি তারা নেপথ্যে এইসব ঘটনার সঙ্গে যুক্ত? মানে আপনি জানেন যে আমরা কিন্তু ইউনূসের এই গত ১৫-১৬ মাসে আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে আমরা দেখি নাই। আওয়ামী লীগের আহ, আহ, ওই মানে যারা সন্ত্রাসের একদম তালিকাবদ্ধ সন্ত্রাসী তাদেরকেও অ্যারেস্ট হয়নি। সে পরিমাণ অস্ত্র উদ্ধারও কিছু হয় নাই। এই ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে সেনাবাহিনী মাঠে, তারপরেও আমরা কিছু দেখি নাই। কিছু মন্ত্রী এমপি তাদের আত্মীয় স্বজন আমরা গ্রেপ্তার দেখেছি। তো সেই জায়গাটা এই ব্যর্থতা কার? মানে এত গোয়েন্দা সংস্থা পুষে আমার লাভটা কি যদি আমরা এগুলো সব খবরই যদি না পাই? জি, গোয়েন্দা সংস্থার জায়গায় আমি আসছি, তার আগে আমি বলছি যে ধরেন ৯ তারিখের অডিও এবং তার আগে থেকে অবশ্যই আপনি বলছিলেন হাসিনা নিজে থেকে, হাসিনার মানে ওবায়দুল কাদের, দেন হাসান মাহমুদ, দেন বেনজির, পুলিশের যা আমরা জানি পুলিশ এখনো অনেকাংশেই পুলিশের ভিতরে যারা আছে তারা বেনজিরের দ্বারা নিয়ন্ত্রিত বা বেনজিরের কথা শুনতে তাদের অনেক ভালো লাগে। তো সেই পরিস্থিতিটা তো আমরা অনেকদিন ধরে দেখে আসছি। সেই জায়গায় আমি যদি স্পেসিফিক্যালি ৯ ডিসেম্বরের সেই অডিওর থেকে শুরু করি, সেইখান থেকে শুরু করলে জিনিসটা মূলত প্রশাসন এবং পুলিশের উপর বর্তায় যে ইমিডিয়েটলি একটা অ্যাকশন নেবার জন্য। এটা তার এখন গোয়েন্দা তথ্যের জায়গায় নাই, এটা এখন একটা ভিজিবল থ্রেট হয়ে আসছে, সুতরাং পুলিশকে অ্যাক্টিভ হতে হবে। এখন আমি যদি সরকার হিসাবে জুলাই বিপ্লবকে মনে করি, ধারণ করি মনে যদি আমাদের সরকার প্রধান প্রফেসর ইউনূস উনি নিজে থেকেই বলেছেন যে এরাই আমাকে এই জায়গায় বসাইছে, মানে ইভেন সরকারকেই বসাইছে তারা, তাহলে তাদের নিরাপত্তা প্রতি মুহূর্তে যেখানে ভারত থেকে, হাসিনা থেকে, আওয়ামী লীগ থেকে সেখানে থ্রেট আসছে, সেই জায়গায় তাদের নিরাপত্তা জিনিসটা নিশ্চিত করা, ওই আমি শুধু ২-৩ জনকে আমি এপিসি পাঠিয়ে সবসময় প্রোটেকশন দিব তা না। যারা কোনো পার্টির ভিতরে না গিয়ে নিজ থেকে নিজ দায়িত্বে এই সংগ্রামটা জারি রাখছেন, তাদের প্রতিটি জনের নিরাপত্তার দায়িত্ব পুলিশের মাধ্যমে, পুলিশের ভিতরে যে গোয়েন্দা সংস্থা আছে তাদের মাধ্যমে নিশ্চিত করাটাও সরকারের দায়িত্ব। এবং এই ৩ দিনে কোনো ভিজিবল এফোর্ট না নেয়া, জিনিসটাকে হালকাভাবে দেখা, উদাসীনতার পরিচয় দেওয়ার জন্য আমি অবশ্যই বর্তমান সরকারকে এবং পুলিশ প্রশাসনকে দায়ী করব। এখন আসি ভাই, আপনি গোয়েন্দা ব্যর্থতার যে জিনিসটাতে আনলেন, অবশ্যই এটা একটা ব্যর্থতা। এখন এখানে একটা জিনিস হয়তো আমি ২ জন পছন্দ করবে, ৫ জন পছন্দ করবে না, বাট জিনিসটা হচ্ছে সত্য। আমি কাউকে খুশি করার জন্য না, সত্য বলার জন্য বলছি যে আমাদের গোয়েন্দা বাহিনী যারা গত ১৫ বছরে খুনি হাসিনা, পতিতা হাসিনার হাতে একটা দানব হয়ে উঠছিল, ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে উঠছিল, যারা গুম খুন থেকে শুরু করে সমস্ত কিছু করত, এতই শক্তিশালী তারা ছিল, তাদেরকে ছোঁয়া যেত না। জুলাই বিপ্লবের পরে আমরা সেই খুনিটার চেহারাই কিন্তু মাথার মধ্যে রাখছি ভাই, বাট আমরা কি তার বিপরীতে, এখন প্রশ্ন আমাদের সবার উচিত, সেটা সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল থেকে শুরু করে আমি সবাইকে বলবো, আপনারা কি এমন কোনো পদক্ষেপ নিয়েছেন যাতে আমাদের এই গোয়েন্দা সংস্থা যারা হাসিনার সময় এই ১৫ বছরে খারাপ কাজ করছে, তারা এখন আপনাদের অধীনে তো আছে, এই সরকারের অধীনে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই, আপনারা কি তাদেরকে শক্তিশালী করা বা তাদেরকে অ্যাকচুয়ালি তারা যেভাবে কাজ করার ধরন আছে সেইভাবে কাজ করার জন্য তাদেরকে ফ্রিডম এবং সাহস দিয়েছেন, দেন নাই? আমি পরিষ্কারভাবে আপনাদের কাছে বলি, আপনারা প্রমাণ দেখান কতগুলা ডিজিএফআই এবং এনএসআই এর থ্রেট অ্যাসেসমেন্ট আপনারা নিয়েছেন, কতগুলা আপনারা মিটিং করেছেন, গেলে পরে আপনার ওই 3-0 আমি সেখানে পাবো, এর বেশি আর কোনো জিরোর উপরে উঠবে না। এখন দেখেন ভাই গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে কাজ করে, তাহলে বুঝবেন যে এখানে ব্যর্থতাটা কিভাবে হয়েছে। সেটা হচ্ছে আমার ভিতরে, আপনার ভিতরে, ভারতের ভিতরে, আওয়ামী লীগ বিএনপির ভিতরে, জঙ্গিদের ভিতরে, সন্ত্রাসীদের ভিতরে, সব জায়গায় কিন্তু তাদের লোক কন্ট্যাক্ট গুলা তারা এস্টাবলিশ করে।
এই করার ফলে তারা হয় কি ভিতরে ভিতরে আপডেট পাইতে থাকে প্রতিনিয়ত, যে ঠিক আছে তারা কিভাবে চিন্তা করতেছে, তাদের কি এমন কোনো পরিকল্পনা আছে, তারা কি কোনো কিছুর জন্য সংগঠিত হচ্ছে। যখন সে আগাম একটা ধারণা পায় তখন তারা একটা পেন পিকচার ড্র করে, সেটা করে আগাম সরকারকে বলে যে দেখো আমাদের ধারণা মতে এই এই সংস্থা এই দেশের মদদে অথবা এই রাজনৈতিক দলের মদদে এমন একটা জিনিস করার চিন্তা করছে, এবং তাদের টার্গেট হচ্ছে কারা, এই এই লোকজন বা এই এই সরকারের সংস্থা। তখন সরকার তার অন্যান্য যে বাহিনী, পুলিশ আছে, এসবি আছে, ডিবি আছে, তাদের মাধ্যমে সেই থ্রেট গুলাকে কাউন্টার করে বা মিনিমাইজ করে। এখন যে সমস্যাটা হলো, আপনি আজকে ডিজিএফআই, ডিজি বা এনএসআই ডিজির সাথে কথা বলেন, তারা একটা কথাই বলবে, অবশ্যই সেটা কথাটা তাদের জাস্টিফাই করতে হবে, যে তাদের ভয় কি, তারা যদি এখন ওই সমস্ত নেটওয়ার্ক গুলা চালু রাখে, ইভেন ইন্ডিয়ার ভিতরে তাদেরকে কথা বলতে হয়, তখন আমি আপনি আবার বলবো যে তুমি ইন্ডিয়ার সাথে কিসের জন্য যোগাযোগ রাখছো, তোমার সাথে জঙ্গি সংগঠনের যোগাযোগ কি। আমাদেরকে এই সাইকেল থেকে বের হয়ে আসতে হবে। ভারত চায় তিনটা জিনিস, আমি আগে বলছি, আমাদের ইসলামী এবং জাতীয়বাদী শক্তি যাতে এক না হয়, আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের নিরাপত্তা সংস্থা, আর্মি, এরা যাতে সব থেকে দুর্বল থাকে, কোনো কাজের কাজ না করতে পারে, এবং আমাদের দেশের ভিতরে যাতে আওয়ামী লীগের হিন্দুত্ববাদী বয়ানটা আওয়ামী লীগের মুখ থেকে বের হয়। এখন এই জায়গায় আমরা গোয়েন্দা সংস্থাকে নিজেরাই কিন্তু অকার্য করে রাখছি। আপনি বলতে পারেন তাদের কি সেই সাহস বা ডেডিকেশন নাই, তারা সরকার বলুক না বলুক তারা নিজ থেকে সেটা করতে পারে না? অবশ্যই পারে, বাট সেক্ষেত্রে সবসময় একটা রাজনৈতিক সরকার আসলে যেই সুবিধা থাকে, রাজনৈতিক সরকারের আমলে তারা গুম খুন করুক, যাই কিছু করুক, রাজনৈতিক সরকার তাদেরকে শেল্টার দেয়। তাদের মনে এই একটা ভয়, আমার যেটা মনে হয় একটাই ভয়, যে আমি যদি নিজে থেকে একবারে কিছু করি, ওই পর্যন্ত যাই, আমার এতে কোনো প্রোটেকশন দেওয়ার নাই। তো আমি বলবো গোয়েন্দা সংস্থার ব্যর্থতা অবশ্যই আছে, বাট সেই গোয়েন্দা সংস্থাকে ব্যর্থ করে রাখছে কে? সেটা হচ্ছে প্রফেসর ইউনূসের সরকার। তাদের ওইটুকু চিন্তা করার হয়তো ক্ষমতা নাই, বা সেই গোয়েন্দা সংস্থাকে যারা নিয়ন্ত্রণ করে, আমাদের নিরাপত্তা উপদেষ্টা এবং সেই লোকজন, এবং কিছু কার্যত স্বরাষ্ট্রমন্ত্রী উনিও, ওনারা কিন্তু ওই হাইটে জিনিসটা চিন্তা করতেছেন না, যে আমাদের নিজের ভালোর জন্য, যেখানে ভারত প্রতিনিয়ত নতুন নতুন ডিপ স্টেট, নতুন নতুন ষড়যন্ত্র তৈরি করে যাচ্ছে, সেটাকে কাউন্টার করার জন্য আমাদের অবশ্যই স্ট্রং, দেশপ্রেমিক এবং ডেডিকেটেড গোয়েন্দা সংস্থার দরকার। গোয়েন্দা সংস্থাকে কেটে না, গোয়েন্দা সংস্থাকে সত্যিকার ভাবে কাজে লাগানোর জন্য যেটা, সেটা করা দরকার ভাই, এবং এই ক্ষেত্রে অবশ্যই সে ব্যর্থতা আছে।